হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি নিয়ে। ঠিক আছে, তো তিনি একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং এই পরিকল্পনাগুলো কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, যার জন্য তাকে কি বলা হয়, খামখেয়ালি রাজাও বলা হয়। তো আজকে আমরা তার পরিকল্পনাগুলি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, মোহাম্মদ বিন তুগলককে কি বলা হয়, খামখেয়ালি রাজা বলা হয়। ঠিক আছে, তো তিনি একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিল, যে পরিকল্পনাগুলি ব্যর্থ হওয়ার জন্য তাকে খামখেয়ালি রাজা বলা হয়। তো তিনি এই যে একাধিক পরিকল্পনাগুলি গ্রহণ করেছিল তার মধ্যে অন্যতম হলো দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চল ছিল উর্বর কৃষি ক্ষেত্র। ঠিক আছে, তাই সুলতান সাম্রাজ্যের আয় বৃদ্ধির জন্য এই অঞ্চলের ভূমি রাজস্ব 50% থেকে কিছুটা বৃদ্ধি করে। তো গঙ্গা যমুনার অঞ্চল প্রাচীনকাল থেকেই কি খুবই উর্বর, তো এই অঞ্চলের যে রাজস্ব সেই রাজস্ব তিনি কিন্তু বৃদ্ধি করে দিয়েছিলেন। তো বলা হয়েছে যে কিন্তু সেই সময় অনাবৃষ্টির ফলে ওই অঞ্চলের ফসল ভালো না হওয়ায় কৃষকদের অবস্থা খুব ভালো ছিল না। তো যেই তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন ঠিক সেই সময়ই বা যে সময়কালে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন সেই সময়কালে অনাবৃষ্টির ফলে ফসল ভালো উৎপন্ন হয়নি। ঠিক আছে, তার ফলে কি হয়ে যায়, কৃষকদের অবস্থা খারাপ হয়ে পড়ে এবং বলা হয়েছে যে তাই কৃষকরা বর্ধিত কর দিতে অস্বীকৃত হয় এবং রাজকর্মচারীদের উৎপীড়নে কৃষিকার্য পরিত্যাগ করে অনেকে জঙ্গলে পলায়ন করে। তো ফসল ভালো না হওয়ায় কৃষকদের অবস্থা একে তো সংকীর্ণ হয়ে পড়ে এবং এরপরে রাজকর্মচারীরা যখন কর নিতে আসে তখন তাদের উপর উৎপীড়ন চালাতো, তো যার ফলে তারা কিন্তু পলায়ন করে জঙ্গলে চলে যেত। ঠিক আছে, বা চলে যায়। তো এর ফলে কৃষিকাজ বন্ধ হয় এবং দেশে কি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। তো বলা হয়েছে যে শেষে কৃষকদের প্রকৃত অবস্থা জানার পর তাদের দুর্দশা সংকোচনের জন্য সুলতান তাদের অন্ন, অর্থ, বীজ ও কৃষি ঋণ দান, রাজস্ব হ্রাস ও জলসেচের ব্যবস্থা করেন। ঠিক আছে, তো প্রাথমিক পর্বে তিনি রাজস্ব বাড়িয়ে দেন। রাজস্ব বাড়িয়ে দেওয়ার ঠিক সেই সময়ে অনাবৃষ্টির ফলে কৃষিকাজ ভালো না হয় কৃষকদের অবস্থা সংকীর্ণ হয়ে পড়ে। তো পরবর্তীকালে রাজা যখন জানতে পারেন বা মোহাম্মদ বিন তুগলক যখন জানতে পারেন কৃষকদের অবস্থা সম্পর্কে, তখন তিনি কিন্তু তাদের অবস্থা উন্নতির জন্য একাধিক প্রকল্প পরিচালনা করে তাদের যে অবস্থা সেই অবস্থা সংকোচনের চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে যায়। তো বারুনি ও লেনপুন এর বিবরণ থেকে জানা যায় যে সুলতান প্রকৃত অবস্থা বুঝতে পেরে কৃষকদের নানা সাহায্য করলেও কৃষি সংকট দূর করতে পারেনি। ঠিক আছে, তো প্রাথমিক পর্বে তিনি যে রাজস্ব বৃদ্ধি করেছিলেন সেই রাজস্ব বৃদ্ধির ফলে কি হয়ে যায়, বা তার এই যে রাজস্ব বৃদ্ধি এক ভুল হচ্ছে যে সিদ্ধান্ত, কেননা রাজস্ব বৃদ্ধির ফলে কৃষকদের যে অবস্থা সেই অবস্থা পরবর্তীকালে শোচনীয় হয়ে পড়ে, তারা রাজস্ব দিতে অক্ষম হয়ে পড়ে এবং সেই সময়ে হঠাৎ করে অনাবৃষ্টির ফলে কৃষকদের যে অবস্থা এই অবস্থা কিন্তু শোচনীয় হয়ে পড়েছিল। তো তার এই প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। ঠিক আছে, দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি। তারপরে দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে রাজধানী স্থানান্তর। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর। তো মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন, দিল্লি থেকে, উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে তিনি কিন্তু রাজধানী স্থানান্তর করে দিয়েছিলেন। দক্ষিণ ভারতের কোথায়, দেবগিরিতে। তো তার এই যে রাজধানী স্থানান্তরের কিছু মূল উদ্দেশ্য পরিলক্ষিত হয়, যেমন বলা হয়েছে যে প্রথমত হলো যে সাম্রাজ্যের কেন্দ্রীয় স্থানে রাজধানী স্থাপন করা, সমস্ত সাম্রাজ্যের একেবারে মধ্যম স্থলে বা কেন্দ্রীয় স্থানে রাজধানী স্থাপন করা, যাতে শাসন কার্য করতে সুবিধা হয়। ঠিক আছে, বিভিন্ন অঞ্চলে। তারপরে দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে দিল্লি উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি
অবস্থিত হওয়ায় মঙ্গল আক্রমণের আশঙ্কা ছিল। তো সুলতানি যুগে একাধিকবার মঙ্গল আক্রমণ হয়েছিল সেই ইলতুৎমিশের সময়কাল থেকেই। তো উত্তর পশ্চিম সীমান্তের কাছাকাছি হওয়ায় মঙ্গল যে আক্রমণ, সেই মঙ্গল আক্রমণের কিন্তু আশঙ্কা ছিল। তারপর বলা হয়েছে কিন্তু সেক্ষেত্রে দেবগিরি অধিকতর নিরাপদ বলে বিবেচিত হয়েছিল, যার জন্য তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন। তৃতীয় তমের ক্ষেত্রে বলা যায় যে দেবগিরি থেকে উত্তর দক্ষিণ ভারতে শাসন কার্য পরিচালনা করা ইত্যাদি। তো এইগুলো ছিল তার মূল উদ্দেশ্য রাজধানী স্থানান্তরের জন্য, ঠিক আছে। এরপর বলা হয়েছে যে ডক্টর গার্ডনার ব্রাউন মেহেদি হুসেন সুলতানের এই সিদ্ধান্তকে যুক্তিপূর্ণ বলে অভিহিত প্রকাশ করেছেন, ঠিক আছে। তো এই সমস্ত ঐতিহাসিকরা তার যে এই যে রাজধানী স্থানান্তর, সেই রাজধানী স্থানান্তরকে যুক্তিযুক্ত বলে মনে করেছেন। তারপরে বলা হয়েছে যে কিন্তু কেবলমাত্র সরকারি দপ্তরগুলি স্থানান্তরিত করলেই হতো, তা না করে দিল্লির সকল নাগরিককে তিনি দেবগিরিতে যাওয়ার নির্দেশ দেন। তার এক ভুল সিদ্ধান্ত, যে বলা হয়েছে যে তিনি দিল্লি থেকে দেবগিরিতে দপ্তরগুলিকে, সরকারি যে দপ্তর থাকে সেই দপ্তরগুলিকে স্থানান্তর করার পাশাপাশি দিল্লির যে জনগণ, সেই দিল্লির জনগণকেও দেবগিরিতে যাওয়ার কি দেন, নির্দেশ দেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যে এর ফলে নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং যাত্রীদের সুবিধার জন্য তিনি 1500 কিমি পথে ছায়াবহুল বৃক্ষরোপণ সরাইখানা স্থাপনও করেন, কিন্তু জলবায়ু সহ্য না হওয়ায়, হ্যাঁ ছি 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 ভাই, আমার আজকে 3টাই ভিডিও।